পশ্চিম তীরে নতুন করে হাজার হাজার বসতি নির্মাণের পরিকল্পনা অনুমোদন নেতানিয়াহুর। একতরফা সিদ্ধান্তে ইসরায়েল আরও বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা। রাশিয়া ও বেলারুশের বিশাল সামরিক মহড়া জাপাত 2025 শুরু। মহড়ায় অংশ নিচ্ছে ট্যাঙ্ক, হেলিকপ্টার, যুদ্ধবিমান এবং সাবমেরিন। পূর্ব সীমান্তে সেনা সংখ্যা 4 গুণ বাড়াতে যাচ্ছে পোল্যান্ড। বারবিকিউ গ্যাংয়ের দখলে হাইতি, ঘরছাড়া হাজারো মানুষ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না এবং এই ভূমি তাদের নিজেদের। এই মন্তব্য ফিলিস্তিনিদের জন্য একটি বড় ধাক্কা, কারণ তারা বহু বছর ধরে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখছে। এটি আন্তর্জাতিক মহলেও তুমুল আলোচনার সৃষ্টি করেছে। নেতানিয়াহু সরকারের এই ঘোষণার পাশাপাশি পশ্চিম তীরে নতুন করে হাজার হাজার বাড়িঘর বা বসতি নির্মাণের একটি বিশাল পরিকল্পনা অনুমোদিত হয়েছে। এই পরিকল্পনা অনুযায়ী প্রায় ৩,৪০০টি নতুন বসতি স্থাপন করা হবে, যার মধ্যে দখলকৃত পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীরের মধ্যে একটি সংযোগ তৈরি করবে। এই বসতিগুলোর প্রধান উদ্দেশ্য হল ইসরায়েলিদের জন্য সেখানে থাকার ব্যবস্থা করা। ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার নেতানিয়াহু একটি চুক্তি স্বাক্ষর করেন, যার মাধ্যমে পশ্চিম তীরকে দ্বিখণ্ডিত করে বসতি প্রকল্প বাস্তবায়নের পথ সুগম হবে। অনেকের মতে এই নতুন বসতিগুলো ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠনকে আরও কঠিন করে তুলবে, কারণ এই বসতিগুলো ফিলিস্তিনিদের নিজস্ব এলাকাগুলোকে বিচ্ছিন্ন করে ফেলবে। নেতানিয়াহুর এই পদক্ষেপের কারণে ইসরায়েল আন্তর্জাতিকভাবে আরও বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। অতীতে আমেরিকা এবং ইউরোপের মতো শক্তিশালী দেশগুলো এ ধরনের বসতি স্থাপনের বিরোধিতা করেছিল। গাজা যুদ্ধের পর ইসরায়েলের উপর চাপ আরও বেড়েছে এবং কিছু পশ্চিমা দেশ এখন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে। এই প্রকল্পটি পুনরায় চালু করার ফলে বিশ্বজুড়ে অনেক মানুষ এবং দেশ ইসরায়েলের বিরুদ্ধে চলে যেতে পারে, কারণ এটি শান্তি প্রক্রিয়ার পরিপন্থী। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা ফিলিস্তিনের নিয়ন্ত্রণ নেয়। ১৯১৭ সালে ব্রিটিশ সরকার বালফোর ডিক্লারেশন জারি করে, যেখানে তারা ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি জাতীয় আবাসস্থল প্রতিষ্ঠা করে। এই ঘোষণার পর আবাসনের গতি আরও বাড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপে নাৎসিদের দ্বারা ইহুদিদের উপর ভয়াবহ অত্যাচার চালানো হয়েছিল। তার ফলে বহু ইহুদি ইউরোপ ছেড়ে ফিলিস্তিনে আশ্রয় নেয়। ১৯৪৭ সালে জাতিসংঘ ফিলিস্তিনকে ২ ভাগে ভাগ করার প্রস্তাব দেয়, এক ভাগ ইহুদিদের জন্য আর এক ভাগ ফিলিস্তিনিদের জন্য। ১৯৪৮ সালে ইহুদিরা ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করে। আরব দেশগুলো তা মেনে নিতে পারেনি, ফলে যুদ্ধ শুরু হয়। বিপুল সংখ্যক ফিলিস্তিনি এই যুদ্ধে উদ্বাস্তু হয়ে যায়। সেই যুদ্ধ এখনও চলমান। রাশিয়া আর বেলারুশ মিলে ১২ সেপ্টেম্বর থেকে এক বিশাল সামরিক মহড়া শুরু করেছে। এই মহড়ার নাম দেওয়া হয়েছে জাপাত ২০২৫। এখানে ট্যাঙ্ক, হেলিকপ্টার, যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ, এমনকি সাবমেরিনও অংশ নিচ্ছে। এই মহড়ার ফলে ইউরোপের পূর্ব সীমান্তে সামরিক উত্তেজনা তীব্র হচ্ছে। রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া জাপাত ২০২৫ শুরু হওয়ায় পোল্যান্ড তার পূর্ব সীমান্তে সেনা সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়াতে যাচ্ছে। দেশের নিরাপত্তা বজায় রাখার জন্য সীমান্তে প্রায় ৪০,০০০ সেনা মোতায়েন করা হবে, যা বর্তমানে থাকা ১০,০০০ সেনার ৪ গুণ। ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। এই মহড়াটি হচ্ছে দুদেশের ভেতরে আর বাল্টিক এবং বেরেন্টস সাগরে। মূলত সেনাদের যুদ্ধের প্রশিক্ষণ বাড়ানো এবং দুই দেশের সেনাদের একসাথে কাজ করার ক্ষমতা বাড়ানোই এর লক্ষ্য। বিষয়টি আরও আলোচিত হয়েছে কারণ কয়েকদিন আগেই পোল্যান্ড তাদের আকাশে সন্দেহভাজন রাশিয়ান ড্রোন ভূপাতিত করেছে। ফলে চারপাশের দেশগুলো এখন আরও সতর্ক। রাশিয়া বলছে মহড়াটি আগেই পরিকল্পনা করা হয়েছিল আর এটা কোনো দেশের বিরুদ্ধে করা হচ্ছে না। তবে মহড়ায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মতো আধুনিক এবং ভয়ঙ্কর অস্ত্র ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মহড়ার ফলে পাশের দেশগুলো চিন্তিত হয়ে পড়েছে। রিয়াদ হোসেন, বিবিসি নিউজ ডেস্ক। বারবিকিউ গ্যাংদের অত্যাচারে ১ বছর ধরে ঘর ছাড়া আফ্রিকান হাইতির সোলিনো এলাকার মানুষেরা। প্রায় ১ বছর আগে গ্যাংরা তাদের বাড়িঘর দখল করে নিয়েছিল। তখন থেকেই তারা ঘর ছাড়া। গ্যাংগুলো শুধু বাড়ি লুট করেই ক্ষান্ত হয়নি, সেগুলোতে আগুনও লাগিয়ে দিয়েছে আর সবকিছু ধ্বংস করে দিয়েছে। অনেকেই সেদিন নিজেদের চোখের সামনে নিজেদের প্রিয়জনদের মরতে দেখেছে, যাদের মধ্যে পুলিশও ছিল। এই ঘটনার পর থেকে হাজার হাজার মানুষ বাড়ি ছেড়ে কোনো মতে তাঁবুতে বা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। এসব গ্যাংদের মধ্যে সবচেয়ে কুখ্যাত হচ্ছে বারবিকিউ নামে পরিচিত একজন গ্যাং লিডার, যার আসল নাম জিমি শেরিজিয়ার।
সম্প্রতি সে একটি ভিডিও বার্তায় জানিয়েছে তার লোকজন কিছু এলাকা থেকে সরে গেছে, আর যারা পালিয়ে গেছে তারা চাইলে তাদের বাড়ি ফিরতে পারে। তবে মানুষ তাকে বিশ্বাস করতে পারছে না, কারণ তারা সবকিছু হারিয়েছে আর নিরাপত্তা নেই বলে ফিরতেও ভয় পাচ্ছে। তাদের একটাই দাবি, সরকার যেন তাদের বাড়ি ফেরার আগে নিরাপত্তার নিশ্চয়তা দেয়। মেরামতের জন্য অনেক সময় প্রয়োজন বলে দাবি করেন স্থানীয় বাসিন্দা ক্যাসিউস ফ্রান্সেসকা। আমার মনে হয় না আমাদের জন্য এটা সহজ, কারণ আমাদের বাড়িগুলি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। কিছু বাড়ি পুড়ে গেছে, কিছু বাড়ি ভেঙে পড়েছে, কিন্তু আমাদের বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। 1 বছর পরেও হয়তো আমরা ফিরে আসতে পারবো না। যেভাবে এই এলাকাটি ধ্বংস হয়ে গেছে তাতে অনেক মেরামতের প্রয়োজন হবে। হাইতির এই পরিস্থিতি মোকাবেলায় জাতিসংঘ কাজ করছে। আমেরিকা আর পানামা মিলে একটি নতুন প্রস্তাব দিয়েছে, যেখানে তারা একটি নতুন বাহিনী তৈরি করতে চায়, যার নাম গ্যাং সাপ্রেশন ফোর্স। এই বাহিনী আগের মাল্টিন্যাশনাল সিকিউরিটি সাপোর্ট মিশনের চেয়ে আরও শক্তিশালী হবে এবং গ্যাংদের দমন করার জন্য কাজ করবে। তবে এই প্রস্তাব নিয়ে কিছু বিশেষজ্ঞের মনে সন্দেহ আছে, কারণ এর ভবিষ্যৎ এখনও পরিষ্কার নয়। এরই মধ্যে কয়েকটি দেশ হাইতিতে নিরাপত্তা মিশনে সাহায্য করতে এগিয়ে এসেছে। এসব সংঘাতের কারণে প্রায় 13 লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে, আর হাজার হাজার মানুষ মারা গেছে। খাবার ও পানির অভাবে অনেকেরই জীবন বিপন্ন। একটা সময় যে দেশটিতে মানুষের মুখে ছিল হাসি, এখন সেসব হারানোর বেদনা আর গ্যাংদের রাজত্ব চলছে। রিয়াদ হোসেন, বিবিসি নিউজ ডেস্ক। ভয়ঙ্কর সব সংগ্রহে ভরে আছে ঘর। বিখ্যাত সব ভয়ের সিনেমার চরিত্র ও তাদের ব্যবহার করা অমূল্য সব শিল্পকর্ম বিক্রি করে দিচ্ছেন একজন পরিচালক, কারণ তিনি ভাবছেন এই পৃথিবীতে তার সময় শেষ হয়ে আসছে। তাছাড়া প্রায়ই ঘটতে থাকা প্রাকৃতিক দুর্যোগের বাস্তবতাও তিনি উপলব্ধি করেছেন। বিশেষ করে লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানল তার এই সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রেখেছে। বিখ্যাত পরিচালক গিয়ের্মো দেল তেরো, তিনি তার অদ্ভুত সব দানব আর ফ্যান্টাসি এবং হরর চলচ্চিত্রের জন্য বিখ্যাত। গিয়ের্মো দেল তেরোর কিছু বিখ্যাত এবং প্রশংসিত চলচ্চিত্র রয়েছে, যেমন শেপ অফ ওয়াটার, হেলবয়, প্যান্স ল্যাবারেন্থ, ব্লেড ইত্যাদি। দেল তেরোর এই বিশাল সংগ্রহশালাটির নাম ব্লিক হাউস। এখানে রয়েছে তার বিখ্যাত সব ছবির স্মৃতিচিহ্ন। সম্প্রতি এক ভয়ঙ্কর দাবানল তার বাড়ির কাছে চলে আসে। সে সময় তার বন্ধুরা প্রায় 120টি জিনিস কোনো মতে সরিয়ে নিতে পেরেছিলেন। মোট 3 বার আগুন তার সংগ্রহশালাকে হুমকির মুখে ফেলে। এছাড়া একবার ভূমিকম্পের হাত থেকেও বেঁচেছে এই বাড়ি। এই ঘটনাগুলো তাকে ভাবিয়ে তুলেছে। 60 বছর বয়সে এসে তিনি বুঝতে পারেন তার প্রিয় এই সংগ্রহগুলোর একটি নিরাপদ ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা দরকার। আমি শুধু এমন জিনিস বিক্রি করছি না যা আমাকে কষ্ট দেবে না। এগুলো আমার সন্তানের মতো, তাই তাদের ভালো কোনো বাড়িতে পাঠানো দরকার। তার হরর সংগ্রহের নিলামটি 3 ভাগে ভাগ হচ্ছে। এর প্রথম ধাপ শুরু হয়েছে এই মাসেই। তার সংগ্রহ থেকে মোট 1/3 জিনিস বিক্রি করা হবে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু জিনিস হল তার 1992 সালের ছবি, ক্রোনোসের কিছু স্কেচ, দ্য শেপ অফ ওয়াটার ছবির উভচর প্রাণীর মূল মডেল এবং ফ্রাঙ্কেনস্টাইন ছবি থেকে নেওয়া 2টি মূল প্লেট। পরিচালক মজা করে বলেন, নিলামের পর তার বাড়িতে আসা দর্শকেরা নাকি বুঝতেই পারবেন না কোনো কিছু বিক্রি করা হয়েছে। দেল তেরো ছোটবেলা থেকেই মেরি শেলির লেখা ফ্রাঙ্কেনস্টাইন উপন্যাসের প্রতি দারুণ মুগ্ধ ছিলেন। তিনি সবসময় এই গল্পের উপর ভিত্তি করে একটি সিনেমা বানাতে চেয়েছিলেন। তার সর্বশেষ ছবি ফ্রাঙ্কেনস্টাইনের প্রদর্শনী সম্প্রতি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হয়েছে। নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ডের রাজপথে ফিলিস্তিনের সমর্থনে হাজার হাজার মানুষ এক বিশাল মিছিলে অংশগ্রহণ করেছেন। গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর এটিকে নিউজিল্যান্ডে ফিলিস্তিনের সমর্থনে আয়োজিত সবচেয়ে বড় সমাবেশ বলে উল্লেখ করছেন আয়োজকরা। অ্যারোটিয়া রোয়া ফর প্যালেস্টাইন নামের আয়োজক গোষ্ঠী দাবি করেন, মানবতার জন্য পদযাত্রা বা মার্চ ফর হিউম্যানিটি শীর্ষক এই সমাবেশে প্রায় 50,000 মানুষ যোগদান করেন। তবে নিউজিল্যান্ডের পুলিশের পক্ষ থেকে অংশগ্রহণকারীর সংখ্যা আনুমানিক 20,000 বলে জানানো হয়েছে। পুলিশ আরও নিশ্চিত করেছে যে মিছিলটি অত্যন্ত শান্তিপূর্ণ ছিল এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা গ্রেফতারের খবর পাওয়া যায়নি। মিছিল শেষে সড়কের যান চলাচল পুরোপুরি স্বাভাবিক করে দেওয়া হয়।
আয়োজক গোষ্ঠীর মুখপাত্র আরাম রাতা বলেন, 2023 সালের অক্টোবরে হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলার প্রতিক্রিয়ায় গাজায় ইসরায়েলি অভিযান শুরু হওয়ার পর থেকে এটিই ছিল নিউজিল্যান্ডে ফিলিস্তিনিদের সমর্থনে অনুষ্ঠিত সবচেয়ে বড় পদযাত্রা। গত আগস্ট মাসে অস্ট্রেলিয়ার সিডনি শহরের বিখ্যাত হারবার ব্রিজ বন্ধ করে দেওয়া একটি মিছিল থেকে অনুপ্রাণিত হয়ে অকল্যান্ডেও প্রধান সেতু বন্ধ করার পরিকল্পনা ছিল। তবে গত শুক্রবার প্রবল বাতাসের কারণে নিরাপত্তার স্বার্থে সেই পরিকল্পনা বাতিল করতে হয়।